আজকে আমরা HTML ফরম্যাটিং এই জায়গাটা থেকে আমরা একটু প্র্যাকটিস শুরু করব। আপনারা মাইক্রোসফট অফিস ব্যবহার করছেন কেউ? মাইক্রোসফট অফিস বা ডক ফাইল এগুলো ব্যবহার করছেন কেউ? বা আপনারা গুগল ডক ব্যবহার করছেন কিনা কেউ? গুগল ডক, আপনারা গুগল ডক ব্যবহার করেন নাই? আপনাদের কি সিভি তৈরি করা আছে? কোনো স্যাম্পল সিভি তৈরি করা আছে? যদি কারো কোনো স্যাম্পল সিভি তৈরি করা থাকে ভালো, না তৈরি করা থাকলে বা যদি কারো তৈরি করা থাকেও, আপনারা আপনাদের গুগল ড্রাইভে যাবেন, ওইখানে একটা হচ্ছে ডক ফাইল নেবেন। ডক ফাইল নিয়ে ওইখানে নিজের মতন করে একটা সিভি আপনারা তৈরি করবেন। কন্টেন্টগুলো পার্ট বাই পার্ট, টেক্সট বাই টেক্সট হচ্ছে টাইপ করে করে, পারবেন না? এইখানে এই যে টেক্সটগুলো তৈরি করার সময় দেখবেন কিছু কিছু টেক্সট আমরা বোল্ড করি, কিছু টেক্সট আমরা ইটালিক করি, করি না? তো আমাদের ওয়েবসাইটেও না এরকম কিছু কিছু টেক্সট একটু বোল্ড করতে হয়, ইটালিক করতে হয়, একটু ছোট করে লিখতে হয়, আবার একটু পাওয়ার দিতে হয়। ওই যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট মনে আছে? পাওয়ার দিতাম যে আমরা যখন হচ্ছে আমরা অঙ্ক করতাম, পাটিগণিত বীজগণিত, কিছু পাওয়ার দিতাম না? সো এরকম কিছু বিষয় আছে HTML এ, যেগুলোকে হচ্ছে HTML ফরম্যাটিং এলিমেন্টস বলা হয়। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন বাসায়, সেটা হলো আপনারা একটা সিভি তৈরি করবেন। সিভি, নিজেদের একটা সিভি তৈরি করবেন, এটা কারোর সাথে শেয়ার করতে হবে না। এই সিভিটা হচ্ছে আপনার গুগল ডকে হচ্ছে আপনারা নিজেরাই রেডি করে রাখবেন। কারণ কি? কারণ আপনাদের সিভি লাগবে। আপাতত একটা ভুল টুল যা আছে, যা ডাটা আছে সেটা দিয়ে একটা হচ্ছে সিভি রেডি করে রাখেন। এটার বেনিফিট দুইটা হবে। এক, কিছু ডাটা আপনার হাতের নাগালে থাকবে। আর দুই, যেটা হলো সেটা হলো যে ওই টেক্সটের ফরম্যাটিং বা টেক্সটগুলো কীভাবে বসায়, ইমেজ কীভাবে বসায়, সেটা হচ্ছে মোটামুটি আইডিয়া একটু ক্লিয়ার হবে। আর এই এখন যে সিভির যে ডাটাটা আছে না, এটা যদি রেডি থাকে, আমার সামনে কিন্তু আমরাও ক্লাসের ভিতরে একটা সিভি তৈরি করার একটা প্রিপারেশন আমরা নিব। সিভি তৈরি করার একটা চেষ্টা আমরা করব। সো তখন এইখান থেকে হচ্ছে টেক্সট ফাইল থেকে ডাটাগুলো নিয়ে যে ওইখানে বসাবেন। আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিসটা ইনস্টল করতে বলি নাই, কারণ অনেকেরই হচ্ছে মাইক্রোসফট অফিসে যেটা হয় যে কম্পিউটারটি ইনস্টল করা নতুন করে হাবিজাবি বহুত ঝামেলার জন্য বলি নাই। আচ্ছা, সিআর একটু হাত তুলেন তো। সিআর যারা যারা আছেন ক্লাসে হাত তুলেন তো। বাইজিৎ ভাই কই? হুম, ঠিক আছে, ওকে, হাত নামান। বাইজিৎ ভাই ক্লাস শেষ হওয়ার 5 মিনিট বা 10 মিনিট আগে আমাকে বলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবেন। আমি আমি বললে তারপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স নেবেন, এটার জন্য রেডি থাকবেন। আর এই যে সাজ্জাদ ভাই, SW পোস্ট ক্লাসের শেষেই হচ্ছে দিয়ে দিবেন, ওইখানে ওনারা হচ্ছে জমা দিবে SWগুলো। ওকে, আর রশনি আর হচ্ছে মেহেরুন আপুদেরকে একটু দেখো। আর ইনফাত ভাই আপনি একটু দেখেন, আপনি হৃদয়, আপনারা যারা যারা আছেন একটু দেখেন ভাইয়াদের কোনো কাজকর্মে কোনো প্রবলেম হয় কিনা। আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা আপনাদের ফেসবুক গ্রুপটাতে প্রবলেমের স্ক্রিনশট বা হচ্ছে ভিডিও রেকর্ডিং করে জমা দিয়ে হেল্প নেবেন ওনাদের কাছ থেকে। আর যদি ওনারা হেল্প না করতে পারে, সলভ যদি না হয়, তখন হচ্ছে পরে আমি দেখব। কিন্তু এটা নিয়ে আবার মারামারি করেন না তো, অনুগ্রহ করে দেখেন, হেকমত বজায় রাখেন, হেকমত। তাহলে নেক্সট ক্লাসে একটা সিভি তৈরি করবেন আপনারা, মনে থাকবে? আমাকে দিতে হবে না, নিজেরাই একটা হচ্ছে সিভি তৈরি করবেন। এইটা একটা পার্টের একটা কাজ থাকবে। চলেন এখন আমরা একটু ফরম্যাটিংয়ের কাজ দেখি। আপনারা বি এর কাজ জানেন? বি, বি দিয়ে হচ্ছে দেখেন তো, বলতেছে বোল্ড করে টেক্সট। চলেন একটু আমরা এটার এক্সাম্পল দেখি। এইখানে আমি এখানে একটা প্যারাগ্রাফ নিচ্ছি, লরেম দিয়ে এখানে হচ্ছে আমি 5টা ডাটা লিখলাম। এখানে নিচে আরেকটা প্যারাগ্রাফ নিলাম, সেভ করে এটা একটু ওয়েবসাইটে আমরা আউটপুট দেখতে যাব। দেখা যায় ওয়েবসাইটে আউটপুট? আমি একটু জুম করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কন্ট্রোল প্লাস করলে জুম ইন হয়, কন্ট্রোল মাইনাস করলে জুম আউট হয়। আপনি সবসময় এটা বাই ডিফল্ট 100%-এ রাখবেন। কন্ট্রোল প্লাস মাইনাস যেটাই থাকুক না কেন, এটা দিয়ে সবসময় 100%-এ রাখবেন। এটা সবসময় 100%-এ যাতে থাকে। আপাতত আমি একটু জুম করতেছি যাতে আপনাদের বুঝাইতে পারি। আমি 200% পর্যন্ত জুম করে দিছি। দেখেন তো দুইটা টেক্সট তো একই রকমের, তাই না? এই ডলার কথাটাকে আমি একটু বিতে নিলাম, বি এর ভিতরে নিলাম। আর এই ডলার কথাটাকে আমি নিলাম STRONG, স্ট্রং এর ভেতরে। সেভ করলাম, ওয়েবসাইটে এসে রিলোড দিলাম। আপনারা আমাকে বলবেন এখানে কোনো পার্থক্য দেখা যায়? এই দুইটার ভিতরে কোনো পার্থক্য দেখা যায়? এই দুইটার ভিতরে কোনো পার্থক্য নাই। কিন্তু দেখতে পার্থক্য না থাকলেও কাজে অনেক বড় একটা পার্থক্য আছে। এই যে এখানে জাস্ট হচ্ছে বি দিয়ে যে নর্মাল বোল্ড করলেন, এই টেক্সটটা জাস্ট একটা মোটা হয়েছে, জাস্ট মোটা হয়ে আসছে, এতটুকুই, আর কিছু না। কিন্তু স্ট্রংয়ের ভেতরে লিখলে এই টেক্সটটা মোটা হয়ে আসে, প্লাস সার্চ ইঞ্জিনে ব্রাউজার এই কথাটাকে জোর দেয়। এই কথাটাকে হচ্ছে জোর দিয়ে কি করে, সার্চ ইঞ্জিনে এই কথাটাকে হচ্ছে অপটিমাইজ করে। আপনারা যদি সার্চ ইঞ্জিনে আপনাদের ওয়েবসাইটের কিছু কিছু ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি আপনারা সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করতে চান, আপনাদের এই স্ট্রংয়ের ভেতরে লিখতে হবে। আপনাদেরকে একটু এক নজরে বলে দিই কী কী বিষয়ে কন্টেন্টকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে। আপনাদের মনে আছে H1 থেকে আপনারা H6 এর ব্যবহার করছিলেন, মনে আছে?
এই H1 থেকে H6 এরা কন্টেন্টকে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করে। প্যারাগ্রাফ, ইমেজের ক্ষেত্রে ইমেজের নেম, অল্টার অ্যাট্রিবিউট, তারপরে হচ্ছে নেম, অল্টার অ্যাট্রিবিউট, তারপরে হচ্ছে ওই যে জেপিজি টাইপের ইমেজের ক্ষেত্রে হচ্ছে ট্যাগ দেওয়া যায়, অন্য ক্ষেত্রে দেওয়া যায় না আর কি। আর তার সাথে মেটা ডাটা, মেটার ব্যবহার দেখায়, যদিও দেখেন নাই খুব বেশি একটা। এই যে এখানে দেখছেন মেটা ট্যাগ, এই যে মেটা ট্যাগ দেখছেন না, এই মেটা ট্যাগের মাধ্যমে হচ্ছে কন্টেন্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা যায়। যদি তৌফিক দেয় আল্লাহ তাআলা সামনে দেখাবো না। তারপরে এই যে এখন যে STRONG স্ট্রং লিখলাম না, এই স্ট্রং এর সাহায্যে হচ্ছে কি হয়, কন্টেন্ট সার্চ ইঞ্জিনে অপটিমাইজ হয়। সো এই যে স্ট্রং, এটা কন্টেন্টকে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করে। এই পার্টটা কি আমরা বুঝতে পারছি? আরও 2টা পি নিচ্ছি, আরও 2টা প্যারাগ্রাফ নিচ্ছি। লরেম দিয়ে 5টা ওয়ার্ড, লরেম দিয়ে হচ্ছে 5টা ওয়ার্ড। দেখেন এইটাকে নিচ্ছি আই এর ভিতরে। মাইক্রোফোন মিউট করে দেন সবাই। সাজ্জাদ আপনার মাইক্রোফোন অন কেন? আর এইটা নিলাম ইএম এর ভিতরে, আই আর ইএম। আই তো বুঝেন নাকি? ইটালিক বুঝেন না? এই যে ইটালিক হয়েছে, দেখেন তো এটা ইটালিক করছে, এইটাও ইটালিকের মতন, বাট ইএম মানে কি বলতে পারবেন? এমফাসাইজ। এমফাসাইজ মানে কি? জোর দেওয়া। জোর দিয়ে কি করবে? সার্চ ইঞ্জিনে কন্টেন্ট অপটিমাইজ করবে। তার মানে স্ট্রং আর ইএম কন্টেন্টকে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করবে। ক্লিয়ার ভাইয়েরা? স্ট্রং আর ইএম। আরও কি বাকিগুলো আমার দেখাতে হবে? হ্যাঁ, এগুলো আমার করে দেখাতে হবে একটা একটা করে। এই যে এখানে হচ্ছে এই যে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এগুলো লাগবে আমার দেখানো, নাকি এবার নিজেরা করবেন? কোটেশনটা আপনারা করতে পারবেন, এটা ব্লক কোট। ব্লক কোটের ভিতরে হচ্ছে কন্টেন্ট নিলেই এরকম কোটেশন বা উদ্ধৃতি আকারে হয়ে যায়, এটা আপনারা কইলেন। এসটিএমএল কমেন্ট আপনারা পারেন। কালার দেখাইছিলাম না আপনাদের, সিএসএস কালার। কালার দেখানো হয়েছিল কিনা? ইয়েস না, কালার, সিএসএস কালার। এই যে এখানে কালার সিস্টেম আছে, এই যে HSL, হিউ, স্যাচুরেশন, আর হচ্ছে লাইটনেস বা ব্রাইটনেস, যেটা বুঝি আমরা। এটা দেখাই নেই আমি বাকিগুলো দেখাইছি, এটা আপনারা এখানে দেখলে হচ্ছে পারবেন। HTML CSS লিঙ্ক দেখছেন, ইমেজ দেখছেন, ফেভ আইকন। ফেভ আইকন দেখাইছিলাম? ফেভ আইকন, ইয়েস নাও। ফেভ আইকন আমি দেখাবো না, ফেভ আইকন আপনারা নিজেরা করবেন। আমি একটু মুখে বলে দিই ফেভ আইকন জিনিসটা কি। দেখছেন এখানে হচ্ছে এই যে W3 স্কুলের পাশে এই কোনায় যে হচ্ছে একটা W দেখা যায়, এটাকে বলে ফেভ আইকন। ওই যে দেখেন গুগল শিটের কোনায় হচ্ছে একটা সিম্বল দেখা যায়, শিটে দেখা যায়, এটাকে বলে কি? এটাকে বলে হচ্ছে ফেভ আইকন। কারণ ফেভ আইকন দিয়ে অ্যাকচুয়ালি হয়টা কি, ফেভ আইকনের মাধ্যমে একটু ব্র্যান্ডিং করা হয়। ওয়েবসাইটের যে লোগোটা থাকে সেইটাই আমরা হচ্ছে কি করি, ফেভ আইকনের একটা ইমেজ আকারে সেটাকে আমরা কানেক্ট করে দিই ওয়েবসাইটে। দেখেন তো আমাদের এখানে কোনো ফেভ আইকন অ্যাড করা আছে কি না? নাই। এর জন্য গ্লোব, এরকম একটা গ্লোবের সিম্বল দেখাচ্ছে। যদি আমাদের ফেভ আইকন থাকতো তাহলে ফেভ আইকনটা এই জায়গাটাতে দেখাইতো। ফেভ আইকনের সাইজ কত? 16x16 বুঝেন? বলেন তো 16x16 মানে কি? এর আগে কিন্তু হচ্ছে বুঝাইছি, এগুলো বুঝাই আসছি আগে, ইমেজের পার্টেই বুঝে আসছি। বলেন 16 মানে কি? এই যে প্রথমে যে বললাম 16x16 বলতে হবে, এই 16x16 মানে কি? প্রথমটার ভ্যালুটাকে কি বলি আমরা, উইথ ধরি না হাইট ধরি? প্রথম ভ্যালুটাকে হাইট ধরি, হ্যাঁ, প্রথম ভ্যালুটা উইথ, পরের ভ্যালুটা হচ্ছে হাইট। 16x16 মানে হচ্ছে 16 পিক্সেল উইথ আর 16 পিক্সেল হচ্ছে হাইট। সাধারণত ফেভ আইকনের যে ইমেজগুলো হয় এগুলোর সাইজ হয় 16x16 অথবা 32x32 অথবা 48x48, মনে থাকবে? এখন এরকম টাইপের একটা ইমেজ কি আপনি তৈরি করতে পারবেন? পারবেন না? একটা ইমেজ না পারলেও একটা ক্রপ করে হচ্ছে একটা ইমেজ নিয়ে নেবেন। স্নাইপিং টুল আছে না নিজের কম্পিউটারে? স্নাইপিং টুল দিয়ে ক্রপ করে একটা ইমেজ হচ্ছে নিয়ে নেবেন, নিয়ে ফেভ আইকন বসাবেন। এই যে এখানে দেখেন ফেভ আইকনের একটা কোড দিয়ে দিছে, এই যে কোডটা কপি করে নিয়ে যে বসাইলেই হয়ে যাবে। কিন্তু কোড এই কপি করবেন যে ভালো কথা, এইটার পুরোটার মিনিংটা কি সেটাও কি আমার বলে দিতে হবে? এই যে এখানে রিলেশন আর এখানে হচ্ছে টাইপটা না দিলেও চলে, এটাও কি বলে দিব? এই যে এইটার মানে কি, হ্যাঁ, হাইপারলিঙ্ক রেফারেন্স মনে আছে? হাইপারলিঙ্ক রেফারেন্স, এখানে কি হবে? ফাইল পাথ কানেক্ট হবে, ফাইল পাথ। এই আগের ডটটা না, এই আগের ফরওয়ার্ড স্ল্যাশটা এটা দেওয়ার প্রয়োজন পড়ে না, জাস্ট এই যে ইমেজেস লিখে এইভাবে হচ্ছে ফেভ আইকনটা বসায় দিবেন, মানে রুট বরাবর আছে তো, খালি এটা দিয়ে দিবেন তাহলেই হবে। ব্যাকওয়ার্ডে গেলে হচ্ছে ডট ফরওয়ার্ড স্ল্যাশ হচ্ছে দিতে হইতো, এটা দেওয়া লাগবে না।
আচ্ছা, এইখানে দেখেন, এখানে ফেভ আইকনের ব্রাউজার সাপোর্ট বলতেছে যে সব ব্রাউজারেই ফেভ আইকন সাপোর্ট করে। আমি কি ব্রাউজার সাপোর্ট নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম না, যে আমরা যে HTML এ কোড করব, CSS এর কোড করব, জাভাস্ক্রিপ্ট এ কোড করব, সেগুলো সব ব্রাউজারে সাপোর্ট হইতে হবে। সো অবশ্যই একটু দেখবো যে যা করতেছি সেটা ব্রাউজারে সাপোর্ট আছে কি না। ওকে, এই বিষয়গুলো আমরা একটু দেখে নিব। পেজ টাইটেল এগুলোর ব্যবহার দেখছেন আপনারা। টেবিল টেবিল দেখছিলেন? আপনাদের ফরম্যাট টেবিলের তো একটা ভিডিও দেওয়ার কথা, দিয়েছিলাম তো মনে হয়, নাকি দেই নাই? HTML ফরম্যাট টেবিল দিয়েছিলাম নাকি না? আজাদ ভাই, আপনি কি জন্য আপনি মাইক্রোফোনটা কতক্ষণ পর পর অন করে রাখতেছেন আপনার? আমি না এরপর আর বলবো না, কেউ যদি কারোর যদি মাইক্রোফোন অন করা থাকে আমি বের করে দিব ক্লাস থেকে। আপনাদের ফরম্যাট টেবিলের কোনো ভিডিও দিয়েছিলাম কিনা? ফরম্যাট টেবিল, HTML ফরম্যাট টেবিলের কোনো ভিডিও দিয়েছিলাম আমি? ইয়েস নাও? চলেন একটা ভিডিও দিই, আপনারা এই ভিডিওটা দেখবেন। দেখবেন? ফরম্যাট টেবিলের একটা ভিডিও দিচ্ছি। আপনাদের কাজ হবে ফরম্যাট টেবিলের যে ভিডিওটা দিছি ওইটা দেখে একটা ফর্ম আর একটা টেবিল তৈরি করবেন। আপনারা কেউ কেউ ইয়েস বলতেছেন, কেউ কেউ নো বলতেছেন। আমার কিন্তু মনে নাই যে আমি ফরম্যাট টেবিলের ভিডিও দিছি নাকি দেই নাই। দেখেন, এই যে একটা ভিডিও, এটা HTML এর ফরম্যাট টেবিলের একটা ব্যবহার দেওয়া আছে এই জায়গায়। এই যেটা দিছিলাম, এটা নো প্রবলেম, আপনারা এই ভিডিওটা দেখবেন। আচ্ছা, ভিডিওটা দেখে কি একটা কাজ করা যায়? ভাইয়া ভিডিওটা দেখছি, ঠিক আছে, ভাইয়ার ভিডিওটা দেখে একটা লাইক করে দিলাম, আর এসে একটা কমেন্ট করে থ্যাংক ইউ ভাইয়া বললাম, করা যায় নাকি কষ্ট হয়ে যাবে? আর যারা যারা চ্যানেলটায় সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন। এখানে আপনাদের জন্য আরও কিছু রিসোর্স দিব ইনশাআল্লাহ, পার্ট বাই পার্ট। এইখান থেকেও আপনাদেরকে বেশ কিছু হচ্ছে পড়া দিব, HTML ওয়েবসাইট পড়া দিব, এইখান থেকেও প্রজেক্টও দিব। সময়ের মানে সময় লাগবে যদিও। তাহলে আপনারা HTML ফরম্যাট টেবিলের এই ভিডিওটা দেখবেন। ভিডিও দেখে এখানে SW কী করবেন আমি বলি, শোনেন ভাইয়েরা শোনেন। এই যে এখানে এই জায়গাতে যে ভিডিওটা দেওয়া, এই ভিডিওটা দেখে আপনারা হয়তোবা আমি বলছিলাম যে ফেসবুকের কোনো কী বলে লেআউট তৈরি করতে, ফেসবুকের ফর্মের লেআউট তৈরি করতে, বাট ওটা করার দরকার নেই। ওকে, যদি এখানে হচ্ছে বলা থাকে এই ভিডিওতে যে ফেসবুকের একটা লেআউট করে সেটা সাবমিট করবেন, তাহলে সেটা হচ্ছে করার দরকার নেই। তাহলে কী করবেন শোনেন, এই যে এখানে ফর্মের ভিডিওতে যতগুলো হচ্ছে ফর্মের ফিল্ড আছে, সবগুলো ফিল্ড দিয়ে আপনি নিজের মতন করে একটা র্যান্ডম ফর্ম বানাবেন, মানে সেটা গিটহাবে জমা দিবেন। এটা একটা আলাদা রিপোজিটরিতে করে হচ্ছে সাবমিট করবেন। এইটা ধরেন হচ্ছে মানে নতুন একটা রিপোজিটরি, এটার নাম দিলাম হচ্ছে রিপো2। মানে আমি এমনি র্যান্ডম নাম দিচ্ছি, আমি বুঝাইতে চাচ্ছি যে আপনি আপনার বাসায় এই প্রজেক্টটা করে সাবমিট করার জন্য ডিফারেন্ট একটা হচ্ছে রিপোজিটরি তৈরি করবেন, একটা ডিফারেন্ট প্রজেক্ট ফোল্ডারে প্র্যাকটিস করে ডিফারেন্ট রিপোজিটরিতে সাবমিট করবেন। মনে থাকবে? আর আজকের ক্লাসের পড়াগুলো, আজকে ক্লাসে এখন যা যা পড়াবো, এই যে ক্লাস কন্টেন্ট, এইটা হচ্ছে আরেকটা আলাদা রিপোজিটরিতে সাবমিট করবেন। আর সিভিটা আমাকে সাবমিট করতে হবে না, এটা নিজেদের রাখলেই হবে। মানে আজকের ক্লাসে কন্টেন্ট এখন যা যা পড়াবো এইটা একটা রিপোজিটরিতে, আর এই যে হচ্ছে জাস্ট এই ফর্মটা, এটা আলাদা ডিফারেন্ট আর একটা রিপোজিটরিতে। ক্লিয়ার কিনা? এই টেবিলটার আইডিয়াটা পাবেন ওইখানে। হ্যাঁ, আসেন একটু লিস্টিং শেখাই, একটু লিস্ট শেখাবো। বাজারে যান না? বাজারে গেলে এরকম হচ্ছে লিস্ট করে নিয়ে যান না? দেখেন, লিস্টগুলো দুই রকমের হয়। একটা হচ্ছে অর্ডার লিস্ট, যেটা 1 2 3 4 দিয়ে অর্ডার করা থাকে। আরেকটা লিস্ট হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট আমরা যেটা করি যে বিভিন্ন রকমের সিম্বল দিয়ে রাখি, লিস্টিং তৈরি করব। সো ওয়েবসাইটে আসেন। যদি লিস্টিংটা আনঅর্ডার হয় তাহলে ইউএল এর শুরু শেষ নেবেন, আর এর ভিতরে এলআই নেবেন। এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। আমি একটু পরে প্রশ্নের উত্তর দিচ্ছি, প্লিজ একটু অনুগ্রহ করে এগুলো একটু দেখেন, তারপরে আমি উত্তর দিব। সো আনঅর্ডার লিস্টে আমরা এই এলআই এর শুরু শেষ নেই, নেওয়ার পরে এইখানে আমার হচ্ছে আইটেমগুলো আমরা বসাই।
ওকে, যতগুলো আইটেম থাকবে ততগুলো হচ্ছে এলআই বসাবেন। খেয়াল রাখবেন ইউএলের শুরু ইউএলের শেষ, এর ভেতরে আপনার আইটেমগুলো বসবে। সেভ করেন, ওয়েবসাইটে এসে পেজটা একটু রিলোড দেন, দেখা যায় আইটেমগুলো যে আসে, কিন্তু পাশে কি আসছে সিম্বল ডট। কারণ কি? কারণ আমি ব্যবহার করছি আনঅর্ডার লিস্ট। আর এবার যদি ওএল ব্যবহার করেন, ওএল মানে কি? অর্ডার লিস্ট। ওএল এর ভিতরেও এলআই নিতে হবে আপনাকে, আর এইখানে থাকবে হচ্ছে আপনার আইটেমগুলো। ওএলটা যেটা করে সেটা তো অর্ডার লিস্ট 1 2 3 4। তো এই অর্ডারটা আপনি 1 2 3 4 এর পরিবর্তে আপনি এ বি সি ডিও দিতে পারবেন। আপনি চাইলে রোমান নাম্বার, রোমান 1 2 3 4ও দিতে পারবেন। কিন্তু যদি আবার মনে করেন না ভাই আমি মাঝখান থেকে কোনো একটা ডিজিট থেকে যদি কাউন্ট করতে চাই, ওইটা হবে না। মনে করেন আপনি বললেন যে ভাই আমি হচ্ছে 5 থেকে গণনা শুরু করব, এটা হবে না এখানে। দেখেন এই যে আনঅর্ডার লিস্ট আর হচ্ছে অর্ডার লিস্ট। তো এই আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্টে আমরা যদি চাই যে ভাই আমাদের ওইখানে এইটা একটু দাঁড়ান, যে ওই আনঅর্ডার লিস্টে তো হচ্ছে সিম্বল থাকে, সিম্বল যদি চেঞ্জ করতে চান সিম্বল, তাহলে লিস্ট, এই যে লিস্ট স্টাইল টাইপ লিখবেন, লিস্ট স্টাইল টাইপ। এই লিস্ট স্টাইল টাইপ দিয়ে এই যে এই সিম্বলটা চেঞ্জ করা যায়। এটা হচ্ছে বাই ডিফল্ট থাকে হচ্ছে ডিস্ক, এটাকে চাইলে সার্কেল, স্কোয়ার, নানও দেওয়া যায়, এই যে এইভাবে। হ্যাঁ, এটা আমরা সিএসএসে করব। ওরা এক্সাম্পলটা ইনলাইন সিএসএস দিয়ে করছে, আপনারা কি ইনলাইন সিএসএসে করবেন না এক্সটার্নালে? ওরা এক পেজে অনেকগুলো এক্সাম্পল অনেক কিছু দেওয়ার জন্য ওরা হচ্ছে ইনলাইনে অনেক কিছু করে, বাট আপনি কি এটা ইনলাইনে করবেন কি না? আমার কথা বুঝেন। এই যে আপনি হচ্ছে ডিস্কের এই যে সিম্বলটা চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি কি করবেন? আপনার যে স্টাইল ডট সিএসএস সেইখানে নিয়ে যেয়ে বসাবেন এই সিএসএসের এই পার্টটা, লিস্ট স্টাইল টাইপ দিয়ে যেটা বসাবেন ওইরকম হয়ে যাবে। দেখেন ট্রাই ইট ইয়োরসেলফে গেলে এই যে এত আমাদের হচ্ছে আবার ট্রাই করতে দেয়, কোডটা ট্রাই করতে দেয়। যেমন এখানে কী কী ভ্যালু দিয়েছিল জানি, স্কোয়ার দিলাম আমরা, আসেন স্কোয়ারটা এখানে একটু বসায় দিই আমি, স্কোয়ার দিয়ে রান করেন, দেখবেন এগুলো যে স্কোয়ার শেপ হয়ে গেছে। আর 1 2 3 4 এগুলো যদি চেঞ্জ করতে চান অর্ডার লিস্টে যান, এইখানে হচ্ছে এই যে দেখেন টাইপ নামে একটা অ্যাট্রিবিউট বসাইতে হয়, টাইপ। এই যে এটা কিন্তু অ্যাট্রিবিউট, লিস্ট স্টাইল টাইপ ওটা ছিল হচ্ছে আপনার সিএসএস এর প্রপার্টি, আর এই টাইপ যেটা এটা হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। টাইপ 1 যদি দেন তাহলে হচ্ছে 1 2 3 আসবে। টাইপ যদি বলেন এ তাহলে বড় হাতের এ, টাইপ যদি বলেন হচ্ছে ছোট হাতের স্মল লেটারের এ তাহলে হচ্ছে ছোট হাতের এ বি সি ডি আসবে। আবার এই যেটা হচ্ছে রোমান, রোমান বড় হাতের, রোমান হচ্ছে এটা ছোট হাতের। এগুলো করবেন আপনারা নেক্সট ক্লাসে। অন্যান্য আরও একটা লিস্টিং সিস্টেম আছে যেটা হচ্ছে ডিটি, ডিএল, এটা দিয়ে করা যায়। এই যে ডিএল এর শুরু শেষ, ডিএল মানে হচ্ছে ডাটা লিস্ট আর কি, সরি ডেসক্রিপশন লিস্ট। ডিএল এর শুরু শেষ, তার ভেতরে হচ্ছে আপনার এই যে ডিটি বসাতে হয়, ডিটি, ডিটি ডেসক্রিপশন টার্ম, ডেসক্রিপশন লিস্ট, ডেসক্রিপশন লিস্টে যে এইভাবে আসে এটার আউটপুটটা। এইটা খুব বেশি একটা ব্যবহার হবে না আপনাদের জন্য। সবচেয়ে বেশি আপনাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এই যে ইউএলটা, এটা সবচেয়ে বেশি কাজে লাগে। কোন কোন জায়গায় কাজে লাগে এটা জানেন? আমরা যখন ওয়েবসাইটে মেনু তৈরি করি, আপনার বিভিন্ন ওয়েবসাইটে মেনু বার দেখছেন না? যেমন এই যে এই ওয়েবসাইটে দেখেন, এই যে এখানে দেখা যায় মেনু বার, এই যে মেনু বার আইটেম দেখা যায়, এই মেনু বারে হচ্ছে কি হয়, এই ইউএলএলআইটা ব্যবহার হয়। আবার দেখবেন ওয়েবসাইটে একবারে ফুটারে দেখবেন পেজের লিঙ্ক আপ থাকে। দেখেন এদিকে তাকান, খুব মনোযোগ দিয়ে তাকান, দেখা যায় এখানে যে পেজের লিঙ্ক আপগুলো আছে, যে এই যে এইটাও কিন্তু হচ্ছে ফুটার মেনু বলে, এই মেনুটাতেও দেখা যায় এই ইউএলএলআই ব্যবহার হয়। হ্যাঁ, অনুগ্রহ করে এটা মাথায় রাখেন এই জায়গাতে। আর হচ্ছে ওয়েবসাইটের মেনু বারে খুবই বেশি হচ্ছে ব্যবহার হবে ইউএলএলআই এর কাজ। আমি এখন আপনাদেরকে ব্লক আর হচ্ছে ইনলাইন এই জিনিসটা দেখাবো, এসটিএমএল ব্লক আর হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এটা আপনাদেরকে দেখাই নেই, এটা এখন দেখাবো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি এই বিষয়টা আপনি না বুঝেন, আপনি জীবনেও লেআউট বা কন্টেন্ট ঠিক মতো ম্যানেজ করতে পারবেন না। কিছু কিছু বিষয় আছে খুবই ইম্পর্টেন্ট, যেমন এই যে ব্লক আর ইনলাইন, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, আইফ্রেম একটা ইম্পর্টেন্ট পার্ট, লেআউট একটা ইম্পর্টেন্ট পার্ট, সিমেন্টিক মার্কআপ একটা ইম্পর্টেন্ট পার্ট। এগুলো আমি দেখাবো। অন্যান্য যা পড়াইছি ওগুলোর ভিতরে অনেক কিছু ইম্পর্টেন্ট ছিল, সো এইটা পড়াবো। বাট পড়ানোর আগে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দিব আমি। হাত তোলেন কাদের কি প্রশ্ন আছে। এখন আমরা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক শিখব, যেটা নাম HTML ইনলাইন অ্যান্ড ব্লক লেভেল এলিমেন্ট। এইটা বোঝার আগে বা এইটা নিয়ে কাজ করার আগে আরেকটা বিষয় একটু দেখেন। সিএসএস একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে ডিসপ্লে। এই ডিসপ্লে প্রপার্টি ও মেনটেন করে যে আপনার HTML এর কন্টেন্টগুলো কীভাবে ডিসপ্লে হবে, কীভাবে দেখবে, আউটপুট আমরা কীভাবে দেখব। ধরেন কোনো একটা কন্টেন্টে আপনি যদি বলেন ডিসপ্লে নান, ওই কন্টেন্টটা চলে যাবে। যেমন আমি এখানে দেখেন একটা H1 লিখলাম,
সেভ করলাম, ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিলাম। এই যে H1 কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবার আপনি চাইলে CSS করেন, দেখেন এখানে এই H1টাকে ধরেন, এলিমেন্ট সিলেক্টর দিয়েই ধরলাম। সরি, আমি কই গেছি, আমি তো CSS ফাইল ওপেনই করি নাই। এই যে এবার ওপেন হয়েছে। এটা দরকার নাই, এটা বাদ দেন। H1টাকে ধরলাম, H1টাকে ধরার পরে এখানে বললাম যে তোমার ডিসপ্লে নান। ডিসপ্লে নান মানে কি, ও চলে যাবে, ও থাকবে না, ওকে দেখাবে না। ওয়েবসাইটে আসেন, রিলোড দেন, দেখেন তো এখানে আছে কিনা। ইনস্পেক্ট করেন, একটু ইনস্পেক্ট করলাম আমি। সবাই পারেন ইনস্পেক্ট করতে? এই যে ডেভ টুল ওপেন করতে পারেন? কে কে পারেন না হাত তুলেন। এখন পর্যন্ত একদিনও হচ্ছে এই ডেভ টুল ওপেন করেন নাই, হাত তুলেন। ক্লাস করার লাগবে না আর। দেখেন এই যে HTML এর পার্টে আসেন, এই যে H1 দেখেন তো, এখানে কোডটা দেখা যায় না? কোড আছে কিন্তু কোডের আউটপুট নাই। এটা কিন্তু আবার কোড কমিটিং না, প্যাচ লাগায় না, কোড কমিটিং অন্য জিনিস। এখানে আমরা হচ্ছে কি করলাম, CSS এর মাধ্যমে ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করে বললাম যে তোমার আউটপুট আসবে না, ডিসপ্লে নান মানে কি, তুমি ডিসপ্লেতে থাকবে না। এই যে এখানে নাই। ক্লিয়ার না এতটুকু পার্ট? আরও কিছু ডিসপ্লে সিস্টেম আছে, যেমন একটা হচ্ছে ডিসপ্লে ব্লক, একটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন, আবার আরেকটা হচ্ছে ইনলাইন ব্লক, আবার ডিসপ্লে ফ্লেক্সও আছে। ওগুলো নিয়ে পরে কাজ করবো, ওগুলো এখন না, আপাতত এই কয়েকটা দেখেন। বাই ডিফল্ট আপনি এই যে HTML এর যে কন্টেন্টটা লিখতেছেন, এটা একটু বাদ দিই, হ্যাঁ এটা একটু বাদ দিয়ে দিই। এখানে বাই ডিফল্ট আপনি HTML এর যে কন্টেন্টগুলো লিখতেছেন, যেমন এই যে ধরেন এখানে একটা H1 লিখলাম, নিচে একটা প্যারাগ্রাফ নিলাম, তার নিচে একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি এখানে, হ্যাঁ একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে একটা লিঙ্ক তৈরি করতেছি, ফেসবুক নামে একটা লিঙ্ক তৈরি করলাম। এইটার নিচে আরেকটা লিঙ্ক তৈরি করতেছি টুইটারের, TWITTER, টুইটারের। এই যে এখানে যে কন্টেন্টগুলো আপনি তৈরি করলেন না, আপনার HTML এ আপনারা অলরেডি একটা রেফারেন্স করে আসছেন না, প্রায় 100টার মতন হচ্ছে এখানে ট্যাগ আর এলিমেন্ট ছিল। বাই ডিফল্ট HTML এ যতগুলো ট্যাগ বা যতগুলো এলিমেন্ট আছে, এই ট্যাগ বা এই এলিমেন্টগুলো বাই ডিফল্ট এই দুইটা নেচার দিয়ে হচ্ছে তারা সীমাবদ্ধ, এই দুইটা নেচার অনুপাতে তারা কাজ করে। HTML এর এই যে কন্টেন্টগুলো আমাদের, এটা বাই ডিফল্ট হয় একটা ব্লক লেভেল এলিমেন্ট অথবা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এখন কথা হচ্ছে ভাই ব্লক লেভেলটা কেমন কাজ করে আর ইনলাইন কেমন কাজ করে, চলেন এটা একটা আউটপুট দেখি, দেখলে বুঝতে পারবেন। ওয়েবসাইটে আসেন, পেজটা রিলোড দেন। আমি CSSটা সেভ করি নাই, এর জন্য ওটা চলে গেছে। এবার হচ্ছে লোড হয়েছে, দেখা যায় কন্টেন্ট। এইখানে কি কোনো রকমের পার্থক্য চোখে পড়ে আপনাদের? কোনো পার্থক্য চোখে পড়ে যে ভাই এখানে তো আসলে হ্যাঁ পার্থক্য আছে বা পার্থক্য নাই? কি পার্থক্য চোখে পড়ে এখানে আপনাদের বলেন তো? কোনো পার্থক্য আছে কিনা এই জায়গায়? কি পার্থক্য চোখে পড়ে? আবার বললেন না ভাইয়া এটা একটু বড়, ভাইয়া এটা একটু ছোট, এটা একটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মতন একটা লিঙ্ক দেখতে পারতেছি, এটা হচ্ছে বললেন না। এগুলো বাদেও আরও একটা ইম্পর্টেন্ট হচ্ছে এখানে পার্থক্য আছে না, লিঙ্ক কালার চেঞ্জ হয়েছে ওগুলো না। গুড, রায়হানুল কবির, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। দেখা যায় এই যে H1টা, এটা একটা লাইনে, প্যারাগ্রাফটা একটা লাইনে দেখা যায়। H1-এর পাশে জায়গা ফাঁকা ছিল না, কিন্তু এই প্যারাগ্রাফটা কিন্তু এই H1-এর পাশে আসে নাই। এই প্যারাগ্রাফটা কিন্তু কি করে নাই, এই যে ফেসবুক বা টুইটারের পাশেও বসে নাই। বাট দেখেন এই যে দুইটা লিঙ্ক, এই দুইটা লিঙ্ক কিন্তু ঠিকই পাশে বসে। ওই যে যেটা বললাম একটু আগে, যে HTML এর যে কন্টেন্টগুলো আছে, আমরা যে কন্টেন্টগুলো তৈরি করতেছি ট্যাগ বা এলিমেন্ট দিয়ে, বাই ডিফল্ট এদের দুইটা নেচার থাকে। সো একটা নেচার হচ্ছে কি, একটা নেচার হচ্ছে ডিসপ্লে ব্লক। এই যে দেখেন ডিসপ্লে ব্লক, আমরা কিন্তু করিনি এটা বাই ডিফল্ট। দেখেন H1-এ ডিসপ্লে ব্লক করা কারা করছে? H1-এর ডেভেলপাররাই করছে। এই যে ইউজার এজেন্ট স্টাইল শিট থেকে লোড হয়েছে। সো এটা দিয়ে আসলে কি হইলো, কি বুঝাচ্ছে, কি হবে? HTML-এ যে সমস্ত এলিমেন্টগুলো হচ্ছে এরকম ব্লক লেভেল এলিমেন্ট, ওরা কি করে জানেন? ওরা নিজেরা বসবে, বসার পরে পাশে জায়গা থাকলে ওরা হচ্ছে কাউকে বসতে দেয় না, এবং নিজে যেই জায়গা বসে সেই জায়গাটা দখল করে বসে। একটু তাকান, এটা বোঝাই এখানে। এই যে সিলেকশন টুলটা দিয়ে মাউসে কার্সর রাখলাম ওর উপরে, আপনারা কি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ লাইনটা জুড়ে একটা নীল রঙের দাগ দেখা যায়, নীল রঙের একটা আভা দেখা যায়। এইটা দিয়ে বোঝাচ্ছে যে এই যে এই H1টা বসছে, বসার পরে পাশে কাউকে বসতে দেয় নাই, আর ও যে জায়গাটা বসে এটা পুরোটা হচ্ছে ওর জায়গা, ও এই জায়গাটা দখল করে রাখছে। সেম প্যারাগ্রাফেও যান,
দেখা যায় নীল রঙের দাগটা বিশাল বড় হয়ে পুরো লাইনটা দখল করে রাখছে। এবার অ্যাঙ্কর ট্যাগে আসেন তো, দেখেন তো অ্যাঙ্কর ট্যাগে দেখা যায় কিনা এটা। দেখেন তো অ্যাঙ্কর ট্যাগে কতটুকু ওই নীল রঙের জায়গাটা, কম না? এই যে জাস্ট ফেসবুকের উপরে, এই যে জাস্ট টুইটারের উপরে না। তো এই যে H1 এটা একটা HTML ব্লক লেভেল এলিমেন্ট। এই যে প্যারাগ্রাফ এটা একটা HTML এর ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট কি করে? ওরা নিজেরা বসবে, বসার পরে পাশে জায়গা থাকলেও কাউকে বসতে দিবে না। ওরা নিজেরা যেও অন্য কারোর পাশে বসবে না। আর ওরা যেখানে বসবে সম্পূর্ণ লাইনটা ওরা দখল করে বসবে, সম্পূর্ণ জায়গাটা ওরা দখল করে বসবে। আমি কি এই পার্টটা বুঝাইতে পারছি আপনাদেরকে? ব্লক লেভেলের বৈশিষ্ট্য, একটা ব্লক লেভেল এলিমেন্ট জায়গা বা একটা লাইন সম্পূর্ণটা দখল করে বসে, পাশে কাউকে বসতে দেয় না, অন্য কারোর পাশে যেও বসে না। ক্লিয়ার? এই কারণে দেখেন এই প্যারাগ্রাফের পাশে এই যে অ্যাঙ্কর ট্যাগ দুটো বসতে পারে নাই, আবার এই অ্যাঙ্কর ট্যাগটাও প্যারাগ্রাফের হচ্ছে পাশে যেও বসবে না। এবার আসেন ইনলাইন কি করে, ইনলাইনের বৈশিষ্ট্য। যেমন এই অ্যাঙ্কর ট্যাগ দুইটা, এটা ইনলাইন এলিমেন্টের হচ্ছে এক্সাম্পল। ইনলাইন এলিমেন্ট কি করে? ও নিজে বসবে, ওর যতটুকু জায়গা দরকার ও ততটুকুই নিবে, নেওয়ার পরে ও ওর পাশের জায়গাটা আরেকজনের জন্য ছেড়ে দিবে। কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট তো আর ওর পাশে বসবে না, কারণ ব্লক তো জায়গা দখল করে বসে। সো একটা ইনলাইনের পাশে দেখবেন আরেকটা ইনলাইন এসে যদি থাকে পাশাপাশি, একটা ইনলাইন আরেকটা ইনলাইনের পাশাপাশি হচ্ছে যে বসবে। সোজা হিসাব, ওরা জায়গা দখল করে না। খেয়াল রাখবেন, জায়গা দখল করে না, ওরা ওদের যতটুকু দরকার ততটুকুই খালি হচ্ছে ওরা নেয়, আর নিলেও সেটা দখল করে না। বুঝেন? কিন্তু এই দখল করাটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট। এইটা একটু পরে এক্সাম্পল দিয়ে বুঝাবো। আবার বলতেছি, ব্লক লেভেল এলিমেন্ট লাইন বা জায়গা ফাঁকা থাকা সত্ত্বেও কাউকে পাশে বসতে দেয় না, বাট ইনলাইন এলিমেন্টগুলো কিন্তু একটা আরেকটা পাশে বসে, আর যতটুকু হচ্ছে ওদের জায়গা ততটুকুই ওরা নেয়। ক্লিয়ার এই পার্টটা? এখন কথা হচ্ছে ভাই বুঝলাম এটা, কিন্তু আমরা কি এটা পরিবর্তন করতে পারবো কিনা? পরিবর্তন করতে পারবো কিনা? যেমন এখানে দেখেন H1 কিচ্ছু আপনি দেন না, এটা ডিফল্ট ওদের দেওয়া ডিসপ্লে ব্লক। বলেন তো আমরা এটা পরিবর্তন করতে পারবো? মানে H1 এর ভ্যালুটা আমরা পরিবর্তন করতে পারবো? এটা তো ডিফল্ট হচ্ছে HTML এ, মানে ডিফল্ট হচ্ছে ডিসপ্লে ব্লক দেওয়া। পারবো এটা পরিবর্তন করতে? অবশ্যই পারবো। তার জন্য CSS করব, ডিসপ্লে প্রপার্টি নিয়ে কাজ করব। আচ্ছা, আপনারা কি এই এলিমেন্ট ডট স্টাইলের সাথে পরিচয় আছে আপনাদের? জানেন আপনারা এই এলিমেন্ট ডট স্টাইলটা কী করে? এই যে H1টা ধরলাম না, এই H1 এর এগেনস্টে এইখানে আমি চাইলে হচ্ছে CSS করতে পারি, কিন্তু এই CSS কিন্তু সেভ হবে না, পেজ রিলোড দিলে চলে যাবে, সেভ হবে না। আমি আপাতত এডিটরে কাজ না করে এই জায়গাটাতে হচ্ছে একটু কাজ করতেছি। দেখেন এই যে H1, আমি চাচ্ছি ওর ডিসপ্লে প্রপার্টি চেঞ্জ করব। ডিসপ্লে নান করছিলেন না একটু আগে, মনে আছে? এই যে ডিসপ্লে নান আবার করলাম, দেখা যায় এই যে আপনার কোডটা এক্সিকিউট হয়েছে, ডিফল্ট কোড যেটা ছিল সেটা যে কেটে দিছে, কেটে দিয়ে আপনারটা এক্সিকিউট হয়েছে, এবং আপনারটা এক্সিকিউট হওয়ার ফলে এই যে H1টা এখানে দেখেন এডিটরে, মানে আমার ইয়েতে নাই, আউটপুটে নাই। যাই হোক, আমি ওকে এখন নান করবো না, আমি ওকে এখন ইনলাইন বানাবো ইনলাইন। ভাইয়েরা পুরো আপনি কি বুঝতে পারতেছেন যে ওর ডিসপ্লে বাই ডিফল্ট ছিল হচ্ছে ব্লক, আমি ওকে ইনলাইন বানাইছি? পারবো না? আসেন প্যারাগ্রাফটাকেও ইনলাইন বানাই। আপাতত এই এলিমেন্ট ডট স্টাইল এখানে লিখি। এই এলিমেন্ট ডট স্টাইলে যদি কাজ করতে চান, আপনি যেই এলিমেন্টটার উপরে কাজ করবেন, যেই এলিমেন্টের উপরে আপনি CSS লিখবেন, ওইটাকে আগে ধরবেন, ওইটাকে না ধরে অন্যটাকে ধরে কিন্তু হচ্ছে কাজ করতে পারবেন না। প্যারাগ্রাফের উপরে কাজ করবো, প্যারাগ্রাফটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করলাম, এবার এই জায়গায় এসে লিখলাম ডিসপ্লে ইনলাইন। বলুন তো সব এক লাইনে চলে আসলো কেন? সব এক লাইনে কেন চলে আসছে? কারণ এই দুইজনকে আমি ইনলাইন বানাইছি, আর এটা তো বাই ডিফল্ট এমনি ইনলাইন ছিল। আচ্ছা, ইনলাইনটাকে কি আমরা ব্লক বানাইতে পারবো? একটা অ্যাঙ্কর ট্যাগকে ধরেন, এই জায়গায় আসেন, লেখেন ডিসপ্লে, এবার এইখানে লেখেন BLOCK ব্লক। দেখেন তো এটা ব্লক লেভেল এলিমেন্ট হয়েছে কিনা? এই যে পাশের অ্যাঙ্কর ট্যাগটা আর ওর পাশে নাই। এবার এই অ্যাঙ্কর ট্যাগের উপরে মাউসের কার্সর রাখেন, এই অ্যাঙ্কর ট্যাগের উপরে মাউসের কার্সর রাখেন, দেখা যায় যে সম্পূর্ণ জায়গাটা সে হচ্ছে, সম্পূর্ণ লাইনটা সে দখল করছে। যে এটা কি বুঝতে পারছেন? আমি একটু রিলোড দিই, সব আবার আগের অবস্থায় নিয়ে চলে আসলাম। তার মানে আমরা দেখলাম বাই ডিফল্ট HTML এর কন্টেন্টগুলো এগুলো হচ্ছে ব্লক লেভেল, এবং এগুলো ইনলাইন এলিমেন্ট। এটা একটু রেফারেন্স একটা পড়া উচিত না? এই যে এখানে আসে HTML ব্লক আর ইনলাইন, ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে দিবে একটা রেফারেন্স ধরে দিবে। এই যে দেখান HTML এ ব্লক লেভেল এলিমেন্ট কারা কারা। অ্যাড্রেসের ব্যবহার করছিলেন, মনে আছে? অ্যাড্রেস, আর্টিকেল, ডিভ এই পর্যন্ত একদিনও ডিভ ব্যবহার করছেন? ডিভ মানে ডিভিশন, এই যে ডিভ। তারপরে এই যে H1 থেকে H6 ব্যবহার করছেন না? H1 থেকে H6 হেডার ব্যবহার করছেন, হেডার। এই যে একটু আগে যে ইমেল এলআই ব্যবহার করছিলাম, এলআই। তারপরে এই যে প্যারাগ্রাফ যে ব্যবহার করলাম, এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, মানে এরা জায়গা দখল করে বসবে এক লাইনে।
আর একটু তাকান তো, এই যে ইনলাইন এলিমেন্টের রেফারেন্স দিছে, অ্যাঙ্কর ট্যাগ বাসায় করছিলেন, তারপরে হচ্ছে বাটন বাটন, তারপরে হচ্ছে এই যে অ্যাব্রিভিয়েশন, দেখেন এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সব ইনলাইন। আপনারা কি এইটা পড়বেন, এটা পড়বেন, এই লিস্টটা পড়বেন? আমি এটা দিয়ে দিচ্ছি, এই জায়গাতে দিয়ে দিচ্ছি, আলাদা করে দিয়ে দিলাম। আপনাদের সাথে তো এটা শেয়ার করিনি আমি, করছি এটা শেয়ার, এই শিটটা এখনই দিয়ে দিচ্ছি। এটা কি বাহিরের কারোর সাথে শেয়ার করে দিবেন? মানে আমার কাছ থেকে পাওয়ার পর দোস্ত দোস্তি, যে এখান থেকে হচ্ছে কপি করে দিয়ে আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। এটা আপনাদের প্রোগ্রেস রিপোর্ট। আমি যদিও আপনাদের ইনফরমেশনটা হচ্ছে পুরোপুরি চেক করতে পারি নাই, অনেকের এখানে হচ্ছে নাম নাই, এই জায়গায় নাম উঠবে আপনাদের এবং প্রত্যেকের একটা করে রোল বসবে। আপাতত এইখান থেকে এই নোটগুলো হচ্ছে আপনারা নেন, তাহলেই হবে। এটা আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিচ্ছি এবং এটা পিন করে দিচ্ছি। আপনাদের এটা জানি কোনটা, 680। প্রোগ্রেস রিপোর্টে কি দেখবেন? দেখবেন আপনার প্রোগ্রেস। পিন করে দিছি, আমি পিন করি আর কে জানি দেখলাম খালি পিনগুলো খোলে, আমি পিন করি আরেকজন হচ্ছে পিনগুলো খালি খোলে। এটা পিন করা দরকার নেই ভাই, এটা আনপিন করে দেন, এই যে এটা পিন করা থাক। আকলিম আপু, এই যে পিন করে দিছি। সবাই প্রোগ্রেস রিপোর্টটা নিজের কাছে কপি করে রাখেন লিঙ্ক। তাহলে আমরা দেখলাম যে এখানে কন্টেন্টগুলো, এই যে কন্টেন্টগুলো যেগুলো দেখতেছি, এই কন্টেন্টগুলো বাই ডিফল্ট একটা ব্লক লেভেল এলিমেন্ট, আবার হচ্ছে ইনলাইন এলিমেন্ট, তাই না? এবারটা তো আমরা বুঝতে পারলাম। আসেন এখানে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় এখন বোঝা বাকি আছে। অনেক সময় এমনও হতে পারে কোনো একটা কন্টেন্টকে ধরে আপনি ব্লক এবং ইনলাইন দুইটার বৈশিষ্ট্যই আপনি দিতে পারেন। বাই ডিফল্ট কোনো এলিমেন্টে এই ব্লক আর ইনলাইন এটা থাকে না, আপনাকে এটা বানায় নিতে হবে। ইনলাইন ব্লক নামে একটা হচ্ছে কি আছে, একটা ভ্যালু আছে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক আপনি যাকে বসাবেন তার ভেতরে ইনলাইন এবং ব্লক দুইজনের বৈশিষ্ট্য চলে আসবে। এখন কথা হচ্ছে ভাইয়া বুঝলাম না, আসেন এটাই বুঝাবো। আর এই জায়গাটাতেই হচ্ছে মেইনলি প্যাচটা। ভাইয়েরা পুরা আপনারা একটু এদিকে তাকান, এই যে H1, এই যে প্যারাগ্রাফ, এই H1 এর উপরে আপনারা কি খেয়াল করে দেখছেন একটা কমলা রঙের একটা দাগ আসে? এই যে একটা কমলা রঙের হচ্ছে একটা আভা উপরে দেখা যায়, এটার উপরে আর একটা নিচে। এই যে কমলা রঙের যে আভাটা, এটাকে বলা হয় হচ্ছে মার্জিন। এখন বলতে পারেন ভাই মার্জিন এই জিনিসটা কি, এটা তো বুঝলাম না। মার্জিন এটা কি, এটা হচ্ছে এখনো বুঝাইনি, এটা পরে বুঝাবো। ছোট্ট করে একটু বলে দিই, মার্জিনের সাহায্যে একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টকে দূরে সরানো হয়। এটা কি মাথায় থাকবে? মার্জিন ব্যবহার করে একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টকে দূরে সরাইতে হয়। যেমন এই যে মেনু বারের দিকে তাকান, এখানে দেখছেন এই এসকিউএল আর পাইথন দুইটা আইটেমের মাঝখানে ফাঁকা আছে না? তারপরে এই যে এক্সারসাইজ আর হচ্ছে এই যে আইটেমগুলোর মাঝখানে ফাঁকা আছে না? তো এই একটা আইটেম থেকে আরেকটা আইটেমকে দূরে বসানোর জন্য, যেমন এই যে এই আইটেমটার সাথে এই আইটেমটার একটা কিন্তু দূরত্ব আছে, এই দুইটা আইটেমের দূরত্ব একটা আইটেম থেকে আরেকটা আইটেমকে দূরে সরাইতে আমরা মার্জিন ব্যবহার করি। আর আরেকটা বিষয় মাথায় রাখেন, সেটা হলো প্যাডিং। প্যাডিং কি? একটা কন্টেন্টকে ভিতর থেকে বড় করার জন্য যে সিস্টেমটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে প্যাডিং। প্যাডিংটা হচ্ছে অনেকটা বেলুনের মতন। বেলুন কি বলেন তো? বেলুন কি হচ্ছে মানে বাহির থেকে বড় হয় না, ভিতর থেকে বড় হয় বেলুন। আপনি বেলুনটা ছোট হচ্ছে আনছেন, এবার বেলুনটাকে আপনি বাতাস দিবেন, বেলুনটা বাতাস নিয়ে ভিতর থেকে হচ্ছে বড় হয়ে যাবে না? বলেন, বুঝতে পারছেন বেলুনটা বড় হবে কিভাবে? ভিতর দিক থেকেও জায়গা নিয়ে হচ্ছে বেলুনটার হচ্ছে সাইজ বড় হয়ে যাবে। এই বেলুনটার এক্সাম্পলটা হচ্ছে প্যাডিংয়ের। প্যাডিং। আর একটা থেকে আরেকটা কন্টেন্টকে জাস্ট আপনি এমনি দূরে সরাইতেছেন, দূরত্ব মেনটেন করতেছেন। যেমন এই যে দেখেন অ্যাসাইড থেকে যে ব্লক কোড, একটা থেকে আরেকটা দূরত্ব। জাস্ট কন্টেন্ট যদি ভিতর থেকে জায়গা নিয়ে বড় করতে চান সেটা হলো প্যাডিং, আর কন্টেন্টকে বাহির থেকে যদি সরাতে চান, একটা থেকে আরেকটাকে যদি সরাতে চান সেটা হলো মার্জিন। এই দুইটা ডেফিনেশন মনে থাকবে।
যেমন এই যে দেখেন, এটা এটা একটা HTML টাইপের কন্টেন্ট না? এই কন্টেন্ট থেকে এই বাটনের একটা দূরত্ব আছে কিনা বলেন তো? এটা দূরত্ব আছে কিনা বলেন তো? এই দূরত্বটাকে হচ্ছে আমরা কী দিয়ে মেনটেন করব? এই কন্টেন্ট থেকে বাটনটাকে দূরে সরাবো, কী দিয়ে মেনটেন করবেন? মার্জিন, MARGIN, মার্জিন। আর এদিকে তাকান, এটা দেখছেন বাটনটা? দেখা যায় বাটনটার ভিতর দিক থেকে জায়গা নিতেছে। বলেন তো এটা কি হবে? গুড। এখন মার্জিন প্যাডিং আপাতত ভুলে যান, এদিকে তাকান, এদিকে তাকান। এই যে H1 এর যে কন্টেন্ট আমরা তৈরি করলাম, এই কন্টেন্টে দেখা যায় একটা উপরে যে মার্জিন টপ, মার্জিন বটম আছে। একটু স্ক্রল করে এই যে HTML এর যে পার্টটা না, সরি CSS এর যে পার্ট, এইখানে একটু নিচের দিকে আসেন। দেখেন এই যে লেখা মার্জিন, দেখা যায় এই যে মাউসের কার্সর হচ্ছে রাখলে এখানে হাইলাইট হয়, বলতেছে উপরে হচ্ছে 21.440, নিচেও হচ্ছে 21.440, একটা মার্জিন দেওয়া। প্যাডিং আছে কোনো প্যাডিং নেই। প্যাডিং কিন্তু প্যাডিংয়ের কোনো ভ্যালু নাই, মানে প্যাডিং হচ্ছে 0, প্যাডিংয়ের কোনো ভ্যালু নাই এখানে। মার্জিন দেওয়া, আমরা কি মার্জিনটা দিছি? আমরা দিছিলাম এই মার্জিন? না, কারা দিছে? HTML এর ডেভেলপারই বাই ডিফল্ট দিয়ে দিয়েছে। আসেন, এত কথা কেন বললাম? এত কথা বলছি হচ্ছে জাস্ট একটা বিষয় শেখানোর জন্য, সেটা হলো জায়গা দখল করা। এই যে H1টাকে ধরে আপনি যদি বলেন ডিসপ্লে ইনলাইন, এই যে বলছেন না, একটু আগে কিন্তু বলছিলাম আপনাদেরকে শেখানোর সময়, ইনলাইন এলিমেন্ট জাস্ট বসে, যতটুকু জায়গা ততটুকু নিয়ে বসে, জায়গা দখল করে না। মনে আছে বলছিলাম যে? একটু HTML এর এই H1 এর উপর মাউসের কার্সরটা রাখেন, মাউসের কার্সরটা রাখেন, এখানে রাখলাম আমি। আপনারা বলেন তো, ওই কমলা রঙের আভাটা আছে এখানে? আর চলে গেছে না? কমলা রঙের আভাটা এমনিই চলে গেছে, তাই না? কিন্তু আমরা কিন্তু বাদ দিই নেই, আমরা কিন্তু কোড করে ওইটাকে বাদ দিই নেই। আপনি তো বলেন নাই যে মার্জিন হচ্ছে 0, মানে মার্জিন থাকবে না, এরকম কিছু বলছিলেন? এরকম কিছু করি নাই। দেখেন এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন, এই যে দেখেন এখানে হচ্ছে কিন্তু বলতেছে ঠিকই মার্জিন আছে। এই যে এটাকে বলে বক্স মডেল, এটাকে বলে বক্স মডেল, বক্স মডেল। এই যে কন্টেন্টের চতুর্দিকে প্যাডিং, তার চতুর্দিকে বর্ডার, তার চতুর্দিকে মার্জিন, এটাকে বলে বক্স মডেল। এটা একটু পরে বুঝাবো। এই বক্স মডেলের দিকে তাকান, দেখা যায় এখানে 21 পিক্সেল, এখানে 21 পিক্সেল। কিন্তু ওয়েবসাইটে দেখেন তো, কন্টেন্টের চতুর্দিকে 21 পিক্সেলের টপে আর বটমে মার্জিন আছে কিনা? মার্জিন নাই। কেন মার্জিনটা নাই জানেন? কারণ মার্জিনটা নাই এর কারণ হচ্ছে, এই কন্টেন্টটা আপনি যখনই ওকে ডিসপ্লে ইনলাইন বলছেন, ও জাস্ট নিজের জন্য যতটুকু জায়গা দরকার অতটুকুই ও নিতে পারছে। এবং যে জায়গাটাও নিছে, এটা ও দখলও নাই, ওর দখলের ভিতরেও নাই, ও জাস্ট বসছে, ওর ভিতরে দখল নাই। কিন্তু আপনি যদি চান যে না, আমি ওকে ইনলাইন ব্লক বানাবো, তাহলে কী হবে জানেন? ওর ভিতরে দুইটা বৈশিষ্ট্য আসবে। ও ইনলাইন এলিমেন্টের মতন নিজে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা নিয়ে বসবে, আর বসার পরে সেই জায়গাটাকে সে হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টের মতন দখলও করবে। আসেন সেইটারই এখন একটু ব্যাখ্যা এখানে দেবো। দেখেন এখানে লিখলাম ইনলাইন ব্লক, খুব মনোযোগ দিয়ে দেখেন। H1 উপরে মাউসের কার্সর রাখেন। আপনারা কি বুঝতে পারতেছেন? H1টা ইনলাইন এলিমেন্টের মতন যতটুকু দরকার ততটুকু জায়গা নিছে। নীল রঙের এই আভাটা কিন্তু পুরো সম্পূর্ণ জায়গা জুড়ে নাই, যতটুকু কন্টেন্ট ততটুকু। আর খেয়াল করছেন যে ও যে জায়গা দখল করছে, জায়গা দখল করছে দেখেই ওই যে হারানো যে মার্জিনটা, সেটা সে ফেরত পাইছে। সহজভাবে যদি বলি, আপনি যদি ইনলাইন ব্লক বলেন কোন একটা এলিমেন্টকে, আপনি এগুলো কি আপনি এমনি মানে যাকে যেটা মন চায় বলে দিবেন? না, এটা প্রয়োজন অনুপাতে আমরা বলবো, মানে যাকে যেটা দরকার তাকে হচ্ছে সেটা বলবো। কিন্তু কোন জায়গায় কোনটা প্রয়োজন সেটা আস্তে আস্তে আমরা পরে দেখব, আগে আমরা দেখি যে কিভাবে বলতে হয়, তাহলেই হবে। তার মানে আমরা এখানে দেখলাম যে বাই ডিফল্ট থাকে হচ্ছে কি, ব্লক আর ইনলাইন, এটা বাই ডিফল্ট থাকে। সো আমরা চাইলে এই যে ব্লক বা ইনলাইন, এদের বৈশিষ্ট্যগুলো আমরা চাইলে চেঞ্জ করে ফেলতে পারি। আমি ব্লককে ইনলাইন, ইনলাইনকে ব্লক বলতে পারি, আবার আমি নানও করে দিতে পারি। আবার যদি এমন দরকার হয় যে কোনো একটা এলিমেন্টকে আমার হচ্ছে ইনলাইন ব্লকের, মানে ইনলাইন আর ব্লক দুইটার বৈশিষ্ট্যই আমার ইমপ্লিমেন্ট করতে হবে, তখন আমি তাকে ইনলাইন ব্লক বলতে পারবো। এটা কিন্তু ডিফল্ট কারণ নেচার না, HTML এর কোনো কন্টেন্টের ডিফল্ট নেচার এটা না, কিন্তু আপনি চাইলে বলতে পারবেন। ইনলাইন ব্লক আপনার প্রয়োজন মতন বলতে পারবেন। আর ইনলাইন ব্লক বললে কি হবে, ইনলাইনের মতন ও বসবে, বসার পরে ও কী করবে, পাশে বাড়তি জায়গাটা ছেড়ে দিবে যে আরেকটা ইনলাইন এলিমেন্ট যাতে বসতে পারে। বাট যেই জায়গাটায় বসবে সে সেই জায়গাটা দখল করে বসবে। বুঝতে পারছেন এই পার্টটা? এবার সামনে কাজ করতে করতে আরও ভালো হচ্ছে আইডিয়া হবে। ওকে, এটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন এবং ব্লক লেভেল এলিমেন্ট শিখলাম আমরা এখানে। আপনাদের যেটা করতে হবে, মাথায় রাখতে হবে লিস্টটা, একটু এটা ভুলে গেলে ভুলে যান, আবার দেখলেই মনে পড়বে যে কোন কোন এলিমেন্ট হচ্ছে কি ইনলাইন, কোন কোন এলিমেন্ট হচ্ছে আপনার ডিফল্ট হচ্ছে ব্লক। এটা আপনার
ইভেন আপনি মুখস্থও করা লাগবে না, আপনি এখানে করলেই আপনিও পারবেন। যেমন আমি এখানে একটা H2 বসাচ্ছি, আপনারা বলবেন যেমন এটা একটা H2 নিলাম, আর নিচে হচ্ছে এইটার একটা ধরেন H4ই মাথায় আসতেছে, H4ই বসাইলাম, H4। আপনারা আমাকে বলবেন, ভাইরা আপনারাই বলেন তো, এই যে হচ্ছে এই যে H4 আর H2 যে বসাইছেন, এটা কি টাইপের এলিমেন্ট? এটা কি টাইপের HTML কি টাইপের এলিমেন্ট? ব্লক। পাশাপাশি বসে নাই, নিচে নিচে বসছে, দেখেই তো বোঝা যাচ্ছে। আর যদি নাও বুঝেন এখানে ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করলেও তো বুঝতে পারতেছেন এই যে জায়গা দখল করে যে রাখছে। ক্লিয়ার এই পার্টটা? দেখেন এই যে প্রোগ্রেস রিপোর্ট আপনাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিছি, এইখান থেকে এই রিসোর্সগুলো বা এই জিনিসগুলো আপনারা দেখবেন। এখানে আরও অনেক কিছু হচ্ছে অ্যাড হবে, এবং সিআর যারা আছে তারাই এটা হচ্ছে তত্ত্বাবধান করবে। বাট আমি কিছু ডাটা একটু আগে চেক করে তারপরে এটা আবার দিব। এটা আপনাদের সাথে পাবলিকলি অ্যাক্সেস দিয়ে সবার সাথে শেয়ার করা আছে। এসডব্লিউ কী করছে, কী দিছি, আপনারা দুইটা রিপোজিটরি করবেন। একটা রিপোজিটরিতে HTML এর ফর্ম আর টেবিলটা প্র্যাকটিস করে এই ভিডিও দেখে সাবমিট করবেন, আর আরেকটা রিপোজিটরিতে আজকের ক্লাসে যা যা পড়াইছি, আজকের ক্লাসে যা যা কন্টেন্ট পড়াইছি সবগুলো কন্টেন্ট আরেকটা আলাদা রিপোজিটরিতে। দুইটা ডিফারেন্ট রিপোজিটরি তৈরি করবেন। আবার রিপোজিটরি 1 রিপোজিটরি 2 নাম দিয়েন না। আমি এটা র্যান্ডম হচ্ছে বুঝাইছি যে দুইটা আলাদা আলাদা রিপোজিটরি তৈরি করে সেটাতে হচ্ছে আপনারা ক্লাসের HWগুলো সাবমিট করবেন, বাস এতটুকুই। এবং এই ভিডিওটাও আমি দিয়ে দিচ্ছি আপনাদের।